নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকে পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 4, নকশালবাড়ি থেকে সশস্ত্র রাজনীতির জন্ম, 1967 থেকে 1972। 1967 সালে নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র যখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার এক অখ্যাত গ্রাম নকশালবাড়ি থেকে বিশ্ব কাঁপানো এক বিদ্রোহের সুর ধ্বনিত হলো। এই পর্বটি পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ষয়ী, উত্তাল এবং আদর্শিক দ্বন্দ্বে ভরা এক অধ্যায়। 1967 থেকে 1972 এই 5টি বছর কেবল ক্ষমতা লড়াই ছিল না, এটি ছিল রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার এক সশস্ত্র প্রচেষ্টা এবং তার বিপরীতে রাষ্ট্রের চরম দমন পীড়নের কাহিনী। এই পর্বেই আমরা দেখব কীভাবে বাংলার মেধাবী ছাত্র সমাজ কলম ছেড়ে বন্দুক তুলে নিল এবং কীভাবে মুক্তাঞ্চল গড়ার স্বপ্নে বিভোর হয়ে একটি প্রজন্ম অকালে হারিয়ে গেল। নকশালবাড়ি আন্দোলনের সূচনা হয়েছিল জমিকে কেন্দ্র করে। 1967 সালের মে মাসে যুক্তফ্রন্ট সরকার যখন ডাইরেক্টর্স বিল্ডিংয়ে আসেন, ঠিক তখন নকশালবাড়িতে ভূমিহীন কৃষকরা জোরদারদের জমি দখলের ডাক দেয়। চারু মজুমদার, কানু সান্যাল এবং জঙ্গল সাঁওতালের নেতৃত্বে এই আন্দোলন ঘোষণা করল বন্দুকের নলই সকল শক্তির উৎস। তাদের দাবি ছিল প্রচলিত সাংসদীয় গণতন্ত্র কেবল শোষকদের রক্ষা করার একটি হাতিয়ার, তাই সশস্ত্র বিপ্লবের মাধ্যমে প্রকৃত মুক্তি সম্ভব। মজার ব্যাপার হলো, এই আন্দোলনের নেতারা ছিলেন তৎকালীন সিপিআইএমের অংশ, কিন্তু তাঁরা তাদের নিজ দলের মন্ত্রী জ্যোতি বসুর পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। নকশালবাড়ির এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল গ্রাম থেকে শহরে, বিশেষ করে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী ছাত্র এই বসন্তের বর্জনির্ঘোষে সামিল হলেন। তাঁরা ক্লাসরুম ছেড়ে গ্রামে চলে গেলেন কৃষকদের সংগঠিত করতে। দেওয়ালে দেওয়ালে স্লোগান উঠল, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই আন্তর্জাতিকতাবাদ এবং সশস্ত্র বিপ্লবের নেশা বাঙালি মধ্যবিত্ত তরুণ সমাজকে এক কাল্পনিক রোমান্টিকতায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এই আদর্শিক লড়াই দ্রুত এক হিংসাত্মক মোড় নিল। নকশালরা কেবল জোরদার বা জমিদার নয়, বরং শ্রেণীশত্রু খতমের নামে পুলিশ, সরকারি কর্মচারী এবং রাজনৈতিক বিরোধীদের উপর আক্রমণ শুরু করলো। কলকাতার রাস্তায় দিন দুপুরে শুরু হলো রাজনৈতিক হত্যাকাণ্ড। মূর্তি ভাঙা রাজনীতি এবং স্কুল কলেজ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হলো। এই চরম অস্থিরতার মাঝে 1967 থেকে 1971 সালের মধ্যে পশ্চিমবঙ্গে কয়েকবার রাষ্ট্রপতি শাসনের মুখ দেখল। যুক্তফ্রন্ট সরকার অভ্যন্তরীণ কোন্দল আর নকশাল দমনের প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে বারবার ভেঙে পড়ল। অজয় মুখোপাধ্যায় ও জ্যোতি বসুর সংঘাত তখন চরমে। কংগ্রেস এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছিল। 1971 সালে যখন ওপারে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করছে, এপারে তখন পশ্চিমবঙ্গ গৃহযুদ্ধের আবহে দিন কাটাচ্ছে। ঠিক এই সময় নকশালদের দমনের দায়িত্ব নিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। কেন্দ্রের ইন্দিরা গান্ধী সরকারের পূর্ণ সমর্থনে শুরু হলো অপারেশন স্টিপল চেজ। পুলিশ ও আধা সামরিক বাহিনী দিয়ে গ্রাম ও শহরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজা হলো। নকশাল সন্দেহে হাজার হাজার তরুণকে এনকাউন্টারে মেরে ফেলা হলো অথবা জেলখানায় বিনা বিচারে আটকে রাখা হলো। বরানগরে বা কাশীপুরের মতো এলাকায় যে গণহত্যা চলল, তা বাংলার ইতিহাসে এক কালো দাগ হয়ে আছে। নকশাল আন্দোলনে এই ব্যর্থতার পিছনে কেবল রাষ্ট্রীয় দমননীতি ছিল না, ছিল কৌশলগত ভুলও। চারু মজুমদারের খতমের রাজনীতি সাধারণ খেটে খাওয়া মানুষকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কৃষকরা বা শ্রমিকরা রক্তপাত দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে সিপিআইএম এবং নকশালদের পরবর্তীতে সিপিআইএমএল এর মধ্যে যে ভাতৃঘাতী সংঘর্ষ শুরু হয়েছিল, তাতে দুই পক্ষেরই অসংখ্য ক্যাডার প্রাণ হারালেন। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কংগ্রেস নিজের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে শুরু করল। 1972 সালে নির্বাচনে এক অভূতপূর্ব এবং বিতর্কিত জয় হাসিল করলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। বামপন্থীরা অভিযোগ তুলল যে এই নির্বাচন ছিল পুরোপুরি রিগিং এবং লুটপাটের নির্বাচন, কিন্তু প্রশাসনিকভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় এক কঠোর শাসনতন্ত্র কায়েম করলেন, যা আপাতদৃষ্টিতে রাজ্যে নকশাল দমনে সফল হয়েছিল। 1972 সালে সেই নির্বাচনের পর পশ্চিমবঙ্গ এক নতুন যুগে প্রবেশ করল। নকশালদের সেই দাপট স্তীমিত হয়ে গেলেও বাংলার রাজনীতি হিংসা এবং পেশিশক্তির ব্যবহার এক স্থায়ী রূপ পেল। যে তরুণ প্রজন্ম স্বপ্ন দেখেছিল এক নতুন সমাজ গড়ার, তাদের এক বিশাল অংশ হয় কবরে, না হয় জেলখানায় ঠাঁই পেল। প্রেসিডেন্সি কলেজের সেই করিডোর একসময় তর্কে মুখরিত থাকতো, সেখানে তখন
কেবল পুলিশের বুটের শব্দ শোনা যেত। সিদ্ধার্থ রায়ের শাসনকালে একদিকে যেমন শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, অন্যদিকে বিরোধী কণ্ঠস্বর দমনের এক চরম নজির স্থাপন করেছিল। এই পর্বটি শেষ হচ্ছে এক গুমোট অস্থিরতার মধ্য দিয়ে, যেখানে উপর থেকে শান্তি দেখা গেলেও ভিতরে ভিতরে ক্ষোভের আগ্নেয়গিরি ফুটছিল। পর্ব 4-এর এই সমাপন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আদর্শ যখন বাস্তব বিপর্যিত হয়েও কেবল রক্তপাতের নেশায় মত্ত হয়, তখন তার নিজের সন্তানদেরই গ্রাস করে। নকশালবাড়ি আন্দোলন ব্যর্থ হলেও তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্রেণীচেতনা এবং কৃষক অধিকারকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল, কিন্তু তার জন্য বাংলাকে যে চড়া দাম দিতে হয়েছিল তা আজও বহু পরিবারের কান্নায় মিশে আছে। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।